আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া আর মত পার্থক্য ভুলে বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শাইখ ডক্টর সালেহ বিন হুমাইদ। আরাফার ময়দানে হজের খুতবা এই আহ্বান জানান তিনি। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ২০ লাখ হাজি এবারে হজে অংশ নেয়। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। ৯ জিলহজ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে দিনভর মুখর ঐতিহাসিক আরাফার ময়দান। আরাফায় মসজিদের নামিরা থেকে হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শাহ ডক্টর সালেহ বিন হুমাইদ। মুসলমানদের পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান জানান তিনি। তার এই খুতবা বাংলা সহ অনুবাদ হয়েছে ৩৭টি ভাষায়। আলহামদুলিল্লাহ। খুতবা শেষে দোয়া করা হয়, এতে ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের কথা উল্লেখ করে কান্নায় ভেঙে পড়েন খতিব। হে আল্লাহ, আপনি ফিলিস্তিনের মুসলিমদের হেফাজত করুন, তাদের উপর আল্লাহর রহমত বর্ষণ করুন। আরাফায় আসরের নামাজ শেষ করে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রি যাপনের উদ্দেশ্যে রওনা হন হাজিরা। সেখান থেকে ১০ই জিলহজ ফজরের নামাজ আদায় করে ওকুফে মুজদালিফা শেষে তারা শয়তানকে পাথর নিক্ষেপ করবে। এরপর তারা বড় শয়তানকে ৭টি অঙ্কুর নিক্ষেপ করার পর পশু কোরবানি করবে। পরে মাথা মুড়িয়ে বা চুল ছেটে ইহরাম খুলবেন। এদিন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। পরে মসজিদুল হারামে গিয়ে কাবা শরীফ ৭ বার তাওয়াফ করে আবারও মিনায় অবস্থান করবেন হাজিরা। এভাবেই হজের আনুষ্ঠানিকতা শেষ হবে। রাকিব হাসান, RTV। ঈদুল আজহার প্রথম জামাত সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ অনুষ্ঠিত হবে। আবহাওয়া বেশি খারাপ হলে তা সকাল 8টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে। সকালে প্রস্তুতি পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, ঈদ জামাতে সব প্রস্তুতি শেষ হয়েছে। জাতীয় ঈদগাহে একসঙ্গে ৩৫,০০০ মুসল্লি নামাজের ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, বিশিষ্টজন ও সাধারণ মানুষ এতে অংশ নেবেন। নগরবাসী একত্রে কোরবানি দিলে ময়লা অপসারণের সুবিধা করে দেওয়ার অনুরোধ জানিয়েছে সিটি কর্পোরেশন। প্রস্তুতি সম্পর্কে ব্রিফিং দিবেন। তো আমরা আশা করতেছি যে এখানে নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। তবে যারা মুসল্লিরা আসবেন তাদের প্রতি আমাদের একটি স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে আপনারা কোনো রকম এমন কোনো ডিভাইস বা এমন কোনো যন্ত্রপাতি সাথে করে আনবেন না যেটা নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ মনে হতে পারে। আমরা অনুরোধ রাখবো যে তারা সবাই মিলে এক জায়গায় কোরবানি দিতে পারে, সেটা তেমন তাদের জন্যও ভালো, তেমনি আমাদের জন্য ময়লা কালেকশনেও ভালো। ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, আত্মশুদ্ধি, আত্মতৃপ্তি ও আত্মত্যাগের বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারও এসেছে ঈদুল আজহা। দেশের জনগণ ১.৫ দশক ধরে ফ্যাসিবাদের এক কঠিন সময় পার করেছে। ফ্যাসিবাদী চক্রের পতনের পর দেশবাসী কিছুটা স্বস্তির পরিবেশে এবার ঈদুল আজহা উদযাপন করবে। আপনজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামের উদ্দেশ্যে রাজধানী ছাড়ছে লাখো মানুষ। ট্রেনে ঈদ যাত্রা স্বস্তিদায়ক হলেও বাসে অনেকটাই ভিন্ন চিত্র। বেশি ভাড়া আদায় সহ নানা সংকটের অভিযোগ বাস যাত্রীদের। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে চেষ্টার কথা বললেন সড়ক পরিবহন ও রেলপথ উপদেষ্টা ফজল কবির খান। অরণ্য গফুরের রিপোর্ট। জীবিকার তাগিদে রাজধানীতে থাকা মানুষগুলো ঈদুল আজহা উদযাপনে গ্রামে যেতে কতটা উন্মুখ এ দৃশ্যেই তা বোঝা যায়, যেখানে জীবনের ঝুঁকিও তুচ্ছ। ভোর থেকে কমলাপুর রেল স্টেশন মুখে নামে ঘরমুখো মানুষের স্রোত। তবে ঢোকার পথেই পড়তে হয় ৩ স্তরের নিরাপত্তা ও টিকিট চেকারদের কবলে। সব সেক্টরে ছুটি হওয়ায় কমলাপুরে ছিল উপচে পড়া ভিড়। ট্রেনে উঠতে তাই দেখা যায় প্রতিযোগিতা। বিশেষ ট্রেন সহ বৃহস্পতিবার ৬৩টি ট্রেন ছাড়ে রাজধানী থেকে। গরমে কষ্ট হলেও শিডিউল বিপর্যয় না হওয়া ও সিট পাওয়ায় খুশি ঘরমুখো মানুষেরা। ভেতরে তেমন কোনো জায়গা নাই, না উঠতে পারি না, তাই অনেক কষ্ট করে ছাদের উপরে উঠেছি। যত বৃষ্টি হোক, ঝড় হোক আর তুফান হোক, আমরা দেশে যাই ঈদ করব, এটার মধ্যে একটা আনন্দ আছে। সবার সাথে দেখা হবে, সবার সাথে ঈদ করতে পারবো, এটাই আনন্দ। কষ্ট কিছু মনে হচ্ছে না। গরু কোরবানি করব, খুব মজা হবে। যাত্রাটা একটু ডিফারেন্ট আগে চাইতে। কিন্তু অনেক যাত্রী স্টার্টিং আছে, এই সরকারের কাছে এটাই দাবি যে তারা জানি
আর ট্রেনের ব্যবস্থা করে। বাস যাত্রীদের অভিজ্ঞতা অনেকটাই উল্টো। পুলিশ, র্যাব, পরিবহন মালিকদের হেল্প ডেস্ক থাকলেও বেশি ভাড়া আদায় আটকাতে পারছে না। যার থেকে যেমন পাইতেছে, যেভাবে পাইতেছে, এইভাবে এখান থেকে কুমিল্লার ভাড়া 200 টাকা, তারা নিতেছে 500 টাকা। মানে অ্যাক্টিভ মার থেকে আমাকে দিন পার, এই হিসেবে আমরা কিছুটা ভাড়া বাড়তি চেষ্টা করতেছি। বাস যাত্রীদের ভোগান্তিতে বাড়তি মাত্রা যোগ করে বৃষ্টি। কিছু রুটে বাস সংকটে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় যাত্রীদের। এ সুযোগে অনেক লোকাল বাস হয়ে যায় দূরপাল্লার পরিবহন। ঈদের মধ্যে এরকম কখনো হয় না, গাড়ির অনেক সংকট, গাড়ি পাওয়া যাচ্ছে না। 2 ঘন্টা ধরে গাড়ির জন্য ওয়েট করতেছি। জ্যাম লাগছে, বিভিন্ন মানুষের একসাথে চাপ পড়ছে, এজন্য তো ট্রাফিক ব্যবস্থা থাকা দরকার ছিল খুব ভালো, এখানে সেটা এখানে নেই। ঈদযাত্রা অবস্থা পরিদর্শনে বাস ও ট্রেন স্টেশনে যান রেল উপদেষ্টা। অনিয়মের বিরুদ্ধে দেন হুঁশিয়ারি। যেখানে গ্রস ইরেগুলারিটি আছে সেখানে 5,000 টাকা ফাইন করা হয়েছে। এরপরও আবার ওনারা তো ওখানে আছেন সকাল 8টা থেকে রাত্রি 11টা পর্যন্ত, মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেটরা আছেন, ও তারা আবার ওখানে যেয়ে দেখবেন, আবার যদি অনিয়ম হয় আবার ফাইন করবেন। এদিকে সদরঘাটে ছিল দক্ষিণাঞ্চলের ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। বাড়তি ভাড়া এবং নৈরাজ্য ঠেকাতে সরব ছিল প্রশাসন। কেবিনের ভাড়াটা এখন কাটা হচ্ছে। আপনজনদের সঙ্গে ঈদ উৎসবে সামিল হয়ে সব ভোগান্তি যেন ভুলে যায় মানুষ। অরণ্য গফুর, অটিভি, ঢাকা। সদরঘাট দিয়ে ঢাকা ছাড়ছে দেশের দক্ষিণাঞ্চলের লাখো মানুষ। অনেকটা স্বস্তি নিয়ে নৌপথে ঈদ করতে বাড়ি যাচ্ছেন তারা। তবে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাওয়ার পথে সড়কে যানজটে দুর্ভোগ পোহানোর অভিযোগ করেন যাত্রীরা। সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন এমন ভোগান্তি দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান। ভোগান্তি থেকে রক্ষা পেতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা প্রয়োজন বলেও জানান তিনি। এখানে কিন্তু লঞ্চ ব্যবস্থাপনায় কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে সদরঘাটে আসা পর্যন্ত, এবং এখন পর্যন্ত যেমন যাত্রীরা পৌঁছতে পারেনি। আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অথরিটিকে, বিশেষ করে এটা তো সিটি কর্পোরেশনের বিষয়, সিটি কর্পোরেশনকে উদ্যোগ নেওয়ার জন্য আজকে না হয় কালকে না হয় কিন্তু হওয়া উচিত। এখানে ডেফিনেটলি এক্সপ্রেসওয়ে হওয়া উচিত। ঈদের একদিন বাকি থাকায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে বহুগুণ, আর এ কারণেই ধীর গতিতে চলছে যানবাহন। গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ সব জায়গায় মহাসড়কে একই চিত্র। বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করে অনেক যাত্রী। ভোলা লক্ষ্মীপুর রুটে ঝুঁকি নিয়ে নিষিদ্ধ ট্রলারে উত্তাল মেঘনা নদী পাড়ি দিয়ে বাড়ি ফিরছে অনেক মানুষ। সড়কে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যৌথভাবে সেনাবাহিনী ও নৌবাহিনী কাজ করছে। এদিকে গাজীপুরের চন্দ্রায় মহাসড়ক পরিদর্শনে পুলিশের আইজিপি বাহরুল আলম ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই দিনে এত যাত্রী একসাথে নেমেছে, এত গাড়ি, যে আমাদের পক্ষে এই রাস্তার যে ক্যাপাসিটি এর বাইরে চলে গেছে। আজকে কালকেও তো কিছু থাকবে, আজকে সবচেয়ে বেশি প্রেসার, এজন্য সুযোগটা আজকে তারা বেশি নিচ্ছে। আসলে চাহিদার তুলনায় অতিরিক্ত পশু রাজধানীর হাটগুলোতে। ক্রেতাদের ছোট ও মাঝারি আকারের গরু পছন্দ হওয়ায় বিপাকে বড় গরু বিক্রেতারা। ঈদের ঠিক আগ মুহূর্তেও ক্রেতার সমাগম কাঙ্ক্ষিত না হওয়ায় অভিযোগ বিক্রেতাদের। তবে হাটের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। হাট জীবাণুমুক্ত রাখতে ও হাটের পরিচ্ছন্নতায় সুরক্ষা বুথের মাধ্যমে কাজ করে যাচ্ছে ডেটল। জাকারিয়া খানের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি। সেই হিসেবে রাজধানীতে হাট যেরকম জমে ওঠার কথা ছিল তা হয়নি। কেনাবেচা কিছুটা কম থাকলেও শেষ মুহূর্তে বাড়ছে ক্রেতার চাপ। বিক্রেতারা বলছেন মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় কাঙ্ক্ষিত পশু কিনতে পারছেন না তারা। অনেক কম, গরু প্রতি 20-30 হাজার টাকা কম। গরু প্রচুর আমদানি, কিনাল নাই, ক্রেতা কম, বিক্রেতা বেশি। তবে আশা ছাড়ছেন না অনেক বিক্রেতাই। বলছেন হয়তো শেষ মুহূর্তে বাড়বে কেনাবেচা। দেশের মানুষের আর্থিক অবস্থা, এই কারণে মনে করেন গরু এরকম ভাবে বেচতে পারতেছি না। দোয়া করেন আমাকে লাগিয়া যে ভালোভাবে বিক্রি করতে পারি। ক্রেতাদের মুখেও ব্যবসায়ীদের জন্য সহমর্মিতা। তবে কম দামে পছন্দের পশুটি কিনতে পেরে খুশি অনেকে। গরুর যে ন্যায্য দাম তা পাইকাররা পাচ্ছে না, ঠিক আছে। তারপর আমরা কিনতে আইছি যাতে আর একটু কম পাই, কারণ আমরা তো চাবো যে একটু কমে নিতে। বাজার অনুযায়ী দাম ঠিক আছে।
এদিকে হাটের পশুর বর্জ্য থেকে যেন জীবাণু না ছড়িয়ে পড়ে সেজন্য বিভিন্ন পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করছে ডেটল। দেয়া হচ্ছে বর্জ্য অপসারণ ব্যাগ সহ প্রাথমিক চিকিৎসাও। হ্যান্ড ওয়াশিং জোন এবং লেগ ওয়াশিং জোন রেখেছি, ভালোভাবে যেন পয় নিষ্কাশন করতে পারে বা বর্জ্যটা নিরসন করতে পারে, সেই জন্য আমরা কিছু প্লাস্টিক ব্যাগ তাদেরকে সার্কুলেট করছি। সুরক্ষিত কোরবানির হাট বাস্তবায়নে ডেটলের এ উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করছে আরটিভি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। জাকারিয়া খান, আরটিভি, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে এবার চট্টগ্রামে কমে গেছে সব ধরনের মশলার দাম। এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। ব্যবসায়ীরা জানান, আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে ব্যাংকগুলোর সহযোগিতা, পর্যাপ্ত আমদানি, বাজারে সরবরাহ ঘাটতি না থাকা, সিন্ডিকেট ভেঙে যাওয়া সহ নানা কারণে মশলার দাম এবার কম। গেল 10 মাসে দেশে প্রায় 1,69,834 মেট্রিক টন মশলা জাতীয় পণ্য আমদানি করা হয়েছে। সেগুলা ডেলিভারির ক্ষেত্রে আমরা প্রায়োরিটি দিচ্ছি এবং দ্রুততম সময়ের মধ্যে যেন ভোক্তাদের কাছে পৌঁছে। পর্যাপ্ত পরিমাণে আইপি দেওয়া আছে যাতে মশলা জাতীয় পণ্য, বিশেষ করে আমাদের ঈদকে সামনে রেখে, কোরবানির ঈদকে সামনে রেখে যাতে কোনো ধরনের সংকট সৃষ্টি না হয়। জুলাই আগস্টের মামলায় মানুষজনকে ফাঁসিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। কোনো ক্ষেত্রে মামলা বাণিজ্যে পুলিশের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। টাকা দিয়েও রেহাই পাচ্ছেন না ভুক্তভোগীরা। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ এলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এডিনা খান বলেন, মামলা বাণিজ্যে পুলিশের সম্পৃক্ততা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জুলাই আগস্ট মামলা বাণিজ্য নিয়ে দীপন দেওয়ানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। মোস্তাক আহমেদ সাচ্চু এলিফ্যান্ট রোডের একটি ফার্নিচারের দোকানের ডিজাইনার। নিউ মার্কেট থানায় দায়ের হওয়া জুলাই আগস্টের মামলায় অজ্ঞাত আসামি দেখিয়ে গ্রেফতার করে পুলিশ। ছেড়ে দেওয়ার আশ্বাসে পুলিশকে 1 লাখ টাকাও দেন মোস্তাকের বোন। 2 ঘন্টা যখন বসা রাখছে তখন এসআই যায় বলছে আমাকে যে ওসির তো একটা অ্যামাউন্ট দিতে হবে, দিলে আপনারা ছেড়ে দেবে। আর আপনি যে নিরীহ মানুষ বা নিরপরাধ, আপনি যে আমলি করেন এটা তো বুঝছি। তখন 5 লাখ টাকা চাইছি। তখন বলছে যে 5 লাখ টাকা স্যার আমরা গরিব মানুষ কোত্থেকে দিব এত টাকা, না এটা তো মানবে না। পরে বললো 3 লাখ। পরে বলছে যে আমার বাইকে যদি ছাড়তে পারেন টাকা দিব স্যার, এখন 1 লাখ টাকা নেন। মোস্তাকের ব্যাপারে কিছু জানেন না খোদ মামলার বাদী হাবিবুর রহমানও। তাকে ধরে তাকে অজ্ঞাত নামায় ঢুকাই দেয় আমলিক, এটাই স্বাভাবিক। কারণ এখন তো আমি হয়তো চেহারা দেখলে হয়তো চিনতেও পারি, এখন তো আমি যেহেতু তাকে দেখিনি, তখন আমি শিওর বলতে পারছি না। আর আপনি তো এমনি মামলা যেটা করছেন লিখিত ভাবে যাদের নাম আছে তাদেরটা আপনি মোটামুটি জেনেই নাম বসাইছেন, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এলিনা খান বলেন, জুলাই আগস্টে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত নয় এমন অনেক নিরীহ মানুষকে হয়রানি করছে পুলিশ। বিচারের ক্ষেত্রে যখন শেখ হাসিনা বা আদার্স কোনো বড় এই ধরনের আওয়ামী লীগের নেতার সাথে নাম জুড়ে দেয়, তখন সেক্ষেত্রে কিন্তু বেল পাওয়াটা কিন্তু তাদের জন্য খুব কঠিন হয়ে যায়। অজ্ঞাত বলে অনেক লোকের সাথে তাদেরকে নিয়ে এসে তাদেরকে জেলে ঢুকায়, টাকার বিনিময়ে তাদেরকে ছাড়াতে হচ্ছে, তারা হয়রানির শিকার হচ্ছে। এটা আমাদের কাছে অনেক রিপোর্ট আসছে। পুলিশের কোনো চেঞ্জ হয়নি, তাদের যে মানসিক যে বিষয়টা সেটা একই রকম আছে। বাণিজ্য ক্ষেত্রে তাদের মানসিকতা চেঞ্জ হয়নি। তবে এমন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ডিএমপির উপকমিশনার তালিবুর রহমান। মামলা বাণিজ্যে কোনো অবকাশ নাই, যেহেতু এসব মামলা খুব সূক্ষ্মভাবে পর্যালোচনা করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়ে থাকে এবং মামলা তদন্তের বিভিন্ন পর্যায়ে মামলা তদারকি কর্মকর্তারাও এসব বিষয়ে নজর রাখেন। অতএব এইসব ক্ষেত্রে কোনো রকমের অন্যায় অনিয়মের কোনো সুযোগ নেই। জুলাই আগস্টের মামলা নেয়ার ক্ষেত্রে আরও যাচাই বাছাই করতে হবে বলেও মনে করেন এই পুলিশ কর্মকর্তা। দীপন দেওয়ান, আরটিভি, ঢাকা। দেশে দীর্ঘদিন পর নতুন করে করোনায় এক ব্যক্তির মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত 24 ঘন্টার হিসেবে 3 জন নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, এনসিপি সরকারের পদক্ষেপ ও অন্যান্য রাজনৈতিক পক্ষগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জুলাই সনদের প্রণয়ন ও ঘোষণার প্রক্রিয়া আর বিলম্বিত না করে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে বিবৃতিতে একথা বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও তাদের কন্যা জাইমা রহমানের নামে সামাজিক মাধ্যমে ফেক আইডি খুলে একটি চক্র নানা ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করছে। এমন অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, এআই ব্যবহার করে ভিডিও তৈরি করেও তারা অপপ্রচার করছে। বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। ফেক আইডিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান রিজভী। ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান বিএনপির এই নেতা। সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও তাঁদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেক ও মিথ্যা ফেসবুক অ্যাকাউন্ট খুলে অসত্য বানোয়াট মন্তব্য পোস্ট করছে। এ কাজ দুষ্টচক্রের উদ্দেশ্য প্রণোদিত। এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। যারা এ ধরনের জালিয়াতির কাজে যুক্ত রয়েছে তারা সুদূর প্রসারী কোনো চক্রান্তের নীল নকশা বাস্তবায়ন করছে বলে আমরা মনে করি। লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। পরিবারের সঙ্গে এক মাস ব্যস্ত সময় কাটিয়ে লন্ডনের স্বামী ও কন্যার সঙ্গে ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে ঢাকা ছাড়েন তিনি। বেলা 11টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। দীর্ঘ 17 বছর পর শাশুড়ি খালেদা জিয়ার সাথে দেশে ফেরেন জুবাইদা রহমান। ডেকোরেশনের ব্যবসা দেখাশোনাকে কেন্দ্র করে শাশুড়ি ও 2 শ্যালককে হত্যার অভিযোগ মেয়ের জামাইয়ের বিরুদ্ধে। ধামরাইয়ের গাংলুটিলা ইউনিয়নের রক্ষিত গ্রামে 1 জুন রাতে এ নির্মম ঘটনা ঘটে। এই ঘটনায় মেয়ের জামাই রবিনকে গ্রেফতার করেছে পিবিআই। রাজধানীর উত্তরায় ঢাকা জেলা কার্যালয় এ তথ্য জানায়। এই ঘটনায় পিবিআই ঢাকা জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার জনাব মোহাম্মদ কুদরতে খুদা। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছে। বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা মা ও ছেলে নিহত হয়েছে। নিহতরা হলেন উপজেলার মাইলমারি গ্রামের মোস্তফা হোসেন, তার স্ত্রী সেলিনা খাতুন ও 8 বছরের ছেলে মাহিন। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 3 জনের মৃত্যু হয়। এছাড়া সড়ক দুর্ঘটনায় নাটোরে 2 জন, জামালপুর দিনাজপুরে 1 জন করে নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে একদিনে সর্বোচ্চ 2200 অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই। ট্রাম্প প্রশাসনের চাপের মুখে অভিবাসী গ্রেফতারে বড় অভিযান শুরু হয়েছে বলে জানায় সংস্থাটি। এদিকে আফগানিস্তান, ইরান ও ইয়েমেন সহ 12 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এছাড়া একই দিনে আগামী 6 মাসের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে স্থগিত আদেশ আরোপ করে ট্রাম্প প্রশাসন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নেওয়া গাজায় তাৎক্ষণিক, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া পরিষদের বাকি সব সদস্য রাষ্ট্রই প্রস্তাবটিতে সমর্থন দিয়েছে। যুক্তরাষ্ট্র জানায় ইসরায়েলের নিজের আত্মরক্ষার অধিকার রয়েছে। অন্যদিকে চীনের তরফ থেকে জানানো হয় নৃশংসতার সব সীমা লঙ্ঘন করেছে তেল আবিব। এদিকে অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে আরও 97 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আহত হয়েছে 4 শতাধিক। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা 54,600 ছাড়িয়েছে। ভুটানের বিপক্ষে হোম ম্যাচ আয়োজনে বেশ কিছু ত্রুটি খুঁজে পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠের বাইরে সেসব ত্রুটি শুধরাতে চায় ফেডারেশন। এ বিষয়ে কম্পিটিশনস কমিটির জরুরি বৈঠক হয়। সেখানে নিরাপত্তা, টিকেটিং ও দর্শকদের মাঠে প্রবেশ ও বাইরের বিষয়গুলো নিয়ে আরও নির্বিঘ্ন করতে কিছু পরিকল্পনা গ্রহণের কথা জানানো হয়। ভুটানের বিপক্ষে ম্যাচে মাঠে দর্শক ঢুকে পড়া ও টিকিট কেটেও ম্যাচ উপভোগ করতে না পারার মতো ঘটনা ঘটেছে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানায় বাফুফে। গত
গতকাল যদি আপনি দেখে থাকেন আলট্রাসা কিন্তু খেলাতে গিয়েছিল, ওনাদের কিন্তু আগামী 10 তারিখে কিন্তু প্রত্যেকটা গেটের বাইরে একটা সার্ভিসিং বুথ থাকবে। যদি কারো টিকিটের কোনো ঝামেলা ওরা যা চেক করতে পারবে, চেক করে আমরা সিস্টেমে দেখবো কি ওই টিকিটের স্ক্যান হয়ে গেছে নাকি না। যদি ওরা প্রমাণ দিতে পারে এটা ওনার টিকিট না, আমরা চেষ্টা করবো যতটুকু ওনাকে অ্যাক্সেস দিতে, বা ওই যে দর্শকটা ঢুকেছে উনি ওই চেয়ারে যা দেখতে উনি আসে নাকি, এগুলো আমরা কিছু কিছু প্ল্যান করছি যে এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি 8 তারিখের ডিসিশন ফাইনাল হবে। জর্ডান সফরের সাফল্য নিয়ে আজ দেশে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল। বিকেল 3:30টায় দেশে আসে পিটার বাটলারের দল। গত 26 মে 3 জাতির টুর্নামেন্টে অংশ নিতে জর্ডান যায় আফ্রিদা, ঋতুপর্ণারা। সেখানে নিজেদের প্রথম ম্যাচে র্যাঙ্কিংয়ে 39 ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার সাথে গোলশূন্য ড্র করে মেয়েরা। এরপর দ্বিতীয় ম্যাচেও সাফল্য ধরে রাখে লাল সবুজরা, যেখানে 59 ধাপ উপরে থাকা স্বাগতিক জর্ডানের বিপক্ষেও অপরাজিত থাকে আফ্রিদার দল। নেশনস লিগের দ্বিতীয় সেমিফাইনালে আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। জার্মানির স্টুটগার্টে ম্যাচ শুরু রাত 1টায়। টুর্নামেন্টে দারুণ ছন্দে আছে ইয়ামাল, ইসকোরা। 6 ম্যাচে 5 জয়ের বিপরীতে ড্র 1টি। এছাড়াও র্যাঙ্কিংয়ে 2-এ থাকা দলটি 20 ম্যাচ ধরে অপরাজিত। তবে হাই ভোল্টেজ ম্যাচকে সামনে রেখে দলে আছে ইনজুরির সমস্যা। এদিকে শিরোপা পুনরুদ্ধারে মরিয়া দেশমের দল। 2021 সালে স্পেনকে হারিয়ে নেশনস লিগের শিরোপা ঘরে তুলেছিল তারা। এরপর আর শিরোপা পাওয়া হয়নি দলটি। এই সময় বিশ্বকাপ ও ইউরো মিশনেও ব্যর্থ হয় এমবাপ্পে, থিওরা। এই ম্যাচে ইনজুরির জন্য দলে থাকবেন না উপামেকানো, সালিবা ও কুন্দেরা। তাদের রক্ষণাভাগ চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে দেশমের। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ হলো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।